গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, গত ক্লাসে কিন্তু আমরা উত্তর আমেরিকার যে প্রাকৃতিক বৈশিষ্ট্য সেখান থেকে ভূপ্রকৃতি এবং নদ নদী সম্পর্কে আলোচনা করেছি, তাই তো? আজকে আর যে দুটি প্রাকৃতিক বৈশিষ্ট্য, জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ, সেই দুটো সম্পর্কে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তার আগে তোমাদের আগের ক্লাসের পড়া কতটা মনে আছে, দুটো তিনটে কোশ্চেন তোমাদের করি। বলো তো, উত্তর আমেরিকার প্রধান নদীর নাম কি? ভেরি গুড, মিসিসিপি, মিসৌরি। আচ্ছা বলো, উত্তর আমেরিকার আহ, দেশের সংখ্যা কয়টি? ভেরি গুড, 23টি। আচ্ছা, এরপরে বলো, উত্তর আমেরিকার যে নায়াগ্রা জলপ্রপাত, সেই নায়াগ্রা জলপ্রপাতটি কোন নদীর উপরে সৃষ্টি হয়েছে? ভেরি গুড, সেন্ট লরেন্স। আচ্ছা বলো এবারে যে উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ম্যাককিনলে তো? আচ্ছা, খুব ভালো বলেছো তোমরা। আশা করি তোমরা আগের দিনের পড়াটা তাহলে মন দিয়েই শুনেছো এবং উত্তরও বলতে পারছো, খুব ভালো। আজকে কিন্তু আমরা স্টুডেন্ট উত্তর আমেরিকার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে ক্লাস, চলো শুরু করি আজকের বিষয়। উত্তর আমেরিকা তোমাদের অষ্টম শ্রেণীর নবম অধ্যায়ে উত্তর আমেরিকার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ। আচ্ছা, দেখো স্টুডেন্ট, যে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ তো আমরা জানবো, তার আগে কিন্তু জানতে হবে আমাদের যে জলবায়ু কাকে বলে। দেখো, কোনো একটি স্থানের বা বিস্তীর্ণ একটা অঞ্চলের যখন গড় 30 থেকে 35 বছরের যে গড় আবহাওয়া, তাকে কিন্তু আমরা বলবো জলবায়ু, তাই না? এই জলবায়ুর মধ্যে কিন্তু বৃষ্টিপাত, উষ্ণতা ইত্যাদি রয়েছে। আবার এই জলবায়ুর উপর ভিত্তি করে কিন্তু স্বাভাবিক উদ্ভিদ জন্মায়। স্বাভাবিক উদ্ভিদ কাকে বলবো? যে উদ্ভিদগুলি মানুষের সাহায্য ছাড়া বা একা একা পরিবেশে গড়ে ওঠে, তাদের কিন্তু বলবো আমরা স্বাভাবিক উদ্ভিদ। এই উষ্ণতা, বৃষ্টিপাত, জলবায়ু ইত্যাদির উপর নির্ভর করে কিন্তু কোনো জায়গায় বা কোনো স্থানে স্বাভাবিক উদ্ভিদের সৃষ্টি হয়। দেখো তোমরা, উত্তর আমেরিকা মহাদেশটা তোমরা লক্ষ্য করো। দেখো একটা উল্টানো কি ত্রিভুজের মতো না? এই ছবিটা তোমরা ডান দিকে দেখো, এই যে মহাদেশটা, এটা হচ্ছে উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা দেখো, এটা মনে হচ্ছে যেন নিচের দিকটা সরু, আর উত্তরের দিকটা কি চওড়া, উল্টানো ত্রিভুজের মতো দেখতে। ভেরি গুড। দেখো, মহাদেশের উপরের দিকের অংশটা কিন্তু বেশ চওড়া এবং মাঝখানের দিকের অংশটা কিন্তু বেশ চওড়া। ফলে এই যে দু সাইডে বিভিন্ন সাগর মহাসাগর রয়েছে, সেই মহাসাগরের কিন্তু আবহাওয়া কিন্তু বা জলবায়ু কিন্তু এই মাঝখানের দিকে অতটা আসতে পারে না। ঠিক আছে? তাই এই মাঝখানের কিন্তু জলবায়ু চরম প্রকৃতির বা উষ্ণ প্রকৃতির। আবার দেখো তোমরা লক্ষ্য করো ছবিটার নিচের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে কিন্তু মহাদেশটার অংশ যথেষ্ট সরু, তাই তো? ফলে কি হবে, এই যে চারিদিকে সমুদ্র রয়েছে, তোমরা কিন্তু আগেই পড়েছিলে ভূপ্রকৃতি পড়ার সময় বা নদ নদী পড়ার সময়, যে উত্তর আমেরিকা মহাদেশটি চারিদিকে কিন্তু বেশিরভাগ অংশটাই সাগর মহাসাগর অর্থাৎ জলভাগ দ্বারা বেষ্টিত। তাহলে নিচের যে অংশটা আমরা জানলাম, সেই নিচের অংশটা কিন্তু স্টুডেন্ট সরু। ফলে দুপারে যে সমুদ্রের প্রভাব রয়েছে সেটা কিন্তু এখানে আসে। তার ফলে জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির। ঠিক আছে? এবারে আমরা জানবো যে জলবায়ুটাকে, উত্তর আমেরিকার জলবায়ুটাকে কে নিয়ন্ত্রণ করছে বা এই জলবায়ুর প্রভাবগুলি কি, সে সম্পর্কে জানবো। হুম। আর কি জানবো? আর জানবো এই যে উত্তর আমেরিকা মহাদেশের কোনো অংশ সরু, কোনো অংশ চওড়া, ফলে কি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জলবায়ু অঞ্চল তৈরি হয়। কোথাও ঠান্ডা বেশি, কোথাও গরম বেশি, তাই তো? এর ভাগগুলো সম্পর্কেও কিন্তু আমরা জানবো। তার আগে আমাদের জানতে হবে এই জলবায়ুকে নিয়ন্ত্রণ করে কে কে। উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্য, অর্থাৎ এই যে জলবায়ু বিভিন্ন রকম লক্ষ্য করা যায়, এর নিয়ন্ত্রকগুলি কি কি সেই নিয়ন্ত্রকগুলো কিন্তু আমরা জানব।
দেখো, আহ, আকৃতি তো একটা ফ্যাক্টর, যে আকৃতির জন্য ওখানে ঠান্ডা, এখানে গরম হতে পারে, কিন্তু এইগুলি ছাড়াও কিন্তু এই জলবায়ুর বৈচিত্র্যের জন্য অনেকগুলি নিয়ন্ত্রক কাজ করে। সেই নিয়ন্ত্রকগুলি কি কি? দেখো, সেটা অক্ষাংশগত অবস্থান হতে পারে, সমুদ্র স্রোত হতে পারে, বায়ুপ্রবাহ হতে পারে, এবং পর্বতের অবস্থানও হতে পারে। আমরা স্টুডেন্ট প্রতিটি যে ভাগগুলি পড়লাম, অক্ষাংশগত অবস্থান, সমুদ্র স্রোত, বায়ুপ্রবাহ, পর্বতের অবস্থান, এইগুলি সম্পর্কে কিন্তু বিস্তারিত জানবো। স্টুডেন্ট, প্রথমেই কিন্তু আমরা আসব অক্ষাংশগত অবস্থান। অক্ষাংশগত মানে, অক্ষাংশগত মানে হচ্ছে কোন স্থানের, আমি কিন্তু তোমাদের আগেই বলেছিলাম যে কোন স্থানের যখন আমরা অবস্থান নির্ণয় করব তখন তার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশটা জানবো, তাই তো? দেখো, উত্তর যে এই যে ছবিটা দেখো, এই যে উত্তর আমেরিকা মহাদেশ, এই উত্তর আমেরিকা মহাদেশের বেশিরভাগ অংশটা কিন্তু এই যে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, এই উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত হওয়ায় মহাদেশটির বেশিরভাগ অংশই কিন্তু নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত। ঠিক আছে? না শীত না উষ্ণ, নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত। দেখো, এই মহাদেশের উত্তর অংশ, ওই উপরের দিকের অংশটা কিন্তু সুমেরু বৃত্তর মধ্যে পড়ায় এই অঞ্চল তুন্দ্রা ও শীতল মেরু জলবায়ু লক্ষ্য করা যায়। অর্থাৎ প্রচন্ড ঠান্ডা থাকে তুন্দ্রা ও শীতল মেরু, মানে বছরের বেশিরভাগ সময় বরফের বরফ থাকে, প্রায় 9-10 মাস কিন্তু এখানে বরফাচ্ছন্ন থাকে। আবার দেখো, এর দক্ষিণ দিকে এই যে মেক্সিকো রয়েছে, এই মেক্সিকোর কাছাকাছি কর্কটক্রান্তি রেখা কিন্তু বয়ে গেছে। আমরা সকলেই জানি কর্কটক্রান্তি রেখার মান কিন্তু 23.5 ডিগ্রি। ফলে এই অংশটায় কিন্তু উষ্ণতা কিছুটা উষ্ণ থাকে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল তোমার জলবায়ু নিয়ন্ত্রক সমূহের মধ্যে অন্যতম অক্ষাংশগত অবস্থান। দ্বিতীয় পয়েন্ট দেখ, সমুদ্র স্রোত। শীতল লাব্রাডার স্রোতের প্রভাবে উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব অংশে কিন্তু বেশিরভাগ সময় বরফাকৃত থাকে। দেখো, এই উত্তর দিকে আর এই পূর্ব দিকের এই অংশটাই কিন্তু লাব্রাডার স্রোত ঠিক এইভাবে প্রভাবিত হয়। ঠিক আছে? উত্তর থেকে দক্ষিণ দিকে কিন্তু প্রভাবিত হয় লাব্রাডার স্রোত। আর এই স্রোতের প্রভাবে কিন্তু বছরের বেশিরভাগ সময়ে বরফাকৃত থাকে। আবার দেখো, এই পূর্ব এবং দক্ষিণ দিকের কিন্তু এই যে অংশটা, এই অংশটা এইখান থেকে এক ধরনের উষ্ণ স্রোত কিন্তু এই দিকে প্রবাহিত হয়। অর্থাৎ লাব্রাডার স্রোত যেদিকে রয়েছে সেই দিকে কিন্তু প্রবাহিত হচ্ছে। এই দুটি স্রোত যখন একসাথে মিলিত হচ্ছে তখন জলীয় বাষ্পের অত্যাধিক বেশির কারণে কিন্তু এই অঞ্চলটাতে প্রচন্ড কুয়াশার সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বেশিরভাগ সময় কিন্তু কুয়াশা আচ্ছন্ন থাকে এই অংশটা। এই অংশটার নাম কিন্তু উত্তর আমেরিকার নিউ ফাউন্ডল্যান্ড। এছাড়া এই মহাদেশের পশ্চিম এবং দক্ষিণ, এই যে অংশটা পশ্চিম এবং দক্ষিণ, এই অংশটাতে কিন্তু ক্যালিফোর্নিয়া উপকূল বরাবর যেহেতু সমুদ্রের কাছাকাছি থাকে, সেহেতু উপকূলটা বেশ ঠান্ডা প্রকৃতির হয়ে থাকে। তাহলে আমরা কি জানলাম? যে অক্ষাংশগত অবস্থান এবং সমুদ্র স্রোত কিন্তু জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। এরপরে দেখো স্টুডেন্ট, আমরা পড়বো বায়ুপ্রবাহ সম্পর্কে। 3 নম্বর দেখো, বায়ুপ্রবাহ। তাহলে আমরা কিন্তু অক্ষাংশগত অবস্থান পড়ার সময় জানলাম উত্তর দিকে কিন্তু মেরু ও তুন্দ্রা জলবায়ু লক্ষ্য করা যায়, আবার নিচের দিকে কিন্তু উষ্ণ জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে তোমরা বুঝতেই পারছো যে বায়ুপ্রবাহ কিন্তু মহাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম, একই রকম নয়, তাই না? আচ্ছা, বছরের শুরুতে কিন্তু রকি পর্বত, এই যে এখানে একটা পর্বত রয়েছে দেখো, এই যে রকি পর্বত, এই রকি পর্বতের পূর্ব দিকে কিন্তু ঢাল বরাবর একটা উষ্ণ বায়ু প্রবাহিত হয়, যার ফলে কিন্তু সামগ্রিকভাবে একটা বায়ু বা সামগ্রিকভাবে কিন্তু জলবায়ুর সামান্য পরিবর্তন হয়ে থাকে। এই যে রকি পর্বতের পূর্ব ঢাল বরাবর চিনুক নামে একটা বায়ু কিন্তু এই দিক থেকে এই দিকে প্রভাবিত হয়। ঠিক আছে? আচ্ছা, বায়ুতে যখন জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায় তখন কিন্তু বৃষ্টিপাত কোনো অঞ্চলে কম হয়, তাই তো? ফলে ঘাস ও ঝোপঝাড় জাতীয় কিন্তু উদ্ভিদ লক্ষ্য করা যায়। দেখো, সমুদ্র চারিদিকে রয়েছে এই মহাদেশটি, এবং কিন্তু দুই দিকে কিন্তু পর্বত রয়েছে।
পশ্চিম দিকে রয়েছে, পূর্ব দিকে রয়েছে। ফলে এই যে বায়ুপ্রবাহটা, সামুদ্রিক যে বায়ুপ্রবাহ, সেটা কিন্তু মধ্যভাগে বা এই যে অংশটাতে, এই অংশটাতে কিন্তু তেমন ভাবে পৌঁছাতে পারে না। ফলে বায়ুপ্রবাহ কিন্তু মাঝখানের দিকে উষ্ণ হয়। ঠিক আছে? এবারে দেখো 4 নম্বর পয়েন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, পর্বতের অবস্থা। আমরা কিন্তু ভূপ্রকৃতি পড়ার সময় স্টুডেন্ট জেনেছিলাম ডান দিকে অ্যাপ্লিসিয়ান পর্বত এবং পশ্চিম দিকে রকি পর্বত, সেই উত্তর বা আলাস্কা যে পর্বত শ্রেণী, সেটা কিন্তু এই উত্তর থেকে পুরো দক্ষিণ অবধি অবস্থান করছে। ফলে বায়ুপ্রবাহ বা সামুদ্রিক যে স্রোত, সেগুলো কিন্তু এই পর্বতে বাধার সৃষ্টি করছে। মধ্য অঞ্চলটাতে কিন্তু তেমন ভাবে কোনো সামুদ্রিক বা সমুদ্রের যে প্রভাব, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তার প্রধান কারণ হচ্ছে কিন্তু এই পর্বতের অবস্থা। ঠিক আছে? তাহলে এই 4টি পয়েন্ট গেল জলবায়ুর নিয়ন্ত্রক সমূহ। এইবারে আমরা এই উত্তর আমেরিকা মহাদেশের কোথায় কি ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়, সেই ভাগগুলো কিন্তু আমরা বিস্তারিত জানব। দেখো স্টুডেন্ট, এখন আমরা জানবো এই উত্তর আমেরিকার জলবায়ুকে কয় ভাগে ভাগ করা যায় এবং সেখানকার স্বাভাবিক উদ্ভিদের সাথে জলবায়ুর কেমন সম্পর্ক রয়েছে। তার আগে তোমরা আমাকে বলো যে কোনো অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ যে গড়ে উঠবে বা তৈরি হবে, সেটা কার উপরে নিয়ন্ত্রিত হয় বা কার উপরে নিয়ন্ত্রণ করে এই স্বাভাবিক উদ্ভিদ গড়ে ওঠে? ভেরি গুড, জলবায়ুর উপরে, তাই তো? তাহলে জলবায়ুর সাথে কিন্তু স্বাভাবিক উদ্ভিদের একটা গভীর সম্পর্ক রয়েছে। দেখো, উত্তর আমেরিকার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদকে আমরা মোটামুটি কিন্তু 7টি প্রধান ভাগে ভাগ করতে পারি। কি ভাগগুলি দেখো, প্রথমেই আসবে তুন্দ্রা জলবায়ু ও তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ। 2 নম্বর, তৈগা জলবায়ু ও সরলবর্গীয় অরণ্য। অর্থাৎ কোন জলবায়ুর সাথে কোন স্বাভাবিক উদ্ভিদ যে মিশ্রণ ঘটছে, সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো। তৈগা জলবায়ুর সাথে কিন্তু সরলবর্গীয় অরণ্য। লরেন্সীয় জলবায়ু ও নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য। শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু ও নাতিশীতোষ্ণ তৃণভূমি। 5 নম্বর দেখো, যেখানে ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু দেখা যাচ্ছে, সেখানে কিন্তু ক্রান্তীয় আর্দ্র অরণ্যের সৃষ্টি হচ্ছে। 6 নম্বর, ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ভূমধ্যসাগরীয় অরণ্য। আর অ্যাট লাস্ট 7 নম্বর যেটা, সেটা হচ্ছে উষ্ণ মরু জলবায়ু ও মরু উদ্ভিদ। অর্থাৎ মহাদেশটির আকৃতি অনুযায়ী কিন্তু এই 7টি প্রধান জলবায়ু অঞ্চল এবং স্বাভাবিক উদ্ভিদকে ভাগ করা যায়, 7টি উদ্ভিদে ভাগ করা যায়। এখন আমরা এই যে ভাগগুলো জানলাম, এই 7টি ভাগ, প্রতিটি ভাগে কেমন উষ্ণতা এবং বৃষ্টিপাত কেমন, এবং সেই বৃষ্টিপাত এবং উষ্ণতার উপর ভিত্তি করে কি কি স্বাভাবিক উদ্ভিদ জন্মাচ্ছে, সে সম্পর্কে কিন্তু আমরা জানব। তাহলে চলো, প্রথমটাই আমরা জানি। 1 নম্বর, তুন্দ্রা জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে জানব। 1, তুন্দ্রা জলবায়ু ও তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ। আচ্ছা, এই জলবায়ু সম্পর্কে জানার আগে আমাদের প্রথমেই কিন্তু মনে আসবে বা তোমাদের কোশ্চেন কিন্তু মাথায় আসতেই পারে, এর নাম তুন্দ্রা জলবায়ু কেন, তাই তো? আচ্ছা, দেখো, উত্তর আমেরিকার একেবারে উত্তর দিকে কিন্তু এই তুন্দ্রা জলবায়ু অঞ্চল অবস্থিত। এখানে কিন্তু বছরের বেশিরভাগ সময় বরফ পড়ে এবং যে অল্প উষ্ণতা হয়, সেটা কিন্তু 2-3 মাস থাকে। এই সময়ে কিন্তু বরফ গলে একরকম শৈবাল জন্মায়। সেই শৈবালটার স্থানীয় নাম কিন্তু তুন্দ্রা। আর এই শৈবালটার নাম অনুসরণ করেই বা অনুকরণ করেই এই উত্তর আমেরিকার যে উত্তরাংশ, তার নাম দেওয়া হয়েছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। দেখো, তোমরা ছবিতে লক্ষ্য করো স্টুডেন্ট, এই যে অংশটা, এটা কিন্তু তুন্দ্রা জলবায়ু অংশর অন্তর্গত, যেখানে কিন্তু রয়েছে আলাস্কা থেকে ল্যাব্রাডর এবং গ্রিনল্যান্ড যে দেশটা রয়েছে, সেই দেশটাও কিন্তু এই তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। বৈশিষ্ট্য কি জলবায়ুর? জলবায়ুর বৈশিষ্ট্য হলো বছরের কিন্তু 8 থেকে 9 মাস এখানে শীতকাল থাকে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, আহ, শীতকাল থাকে মানে পুরো বরফে ঢাকা থাকবে, মাঝে মাঝে তুষারপাত হবে, মাঝে মাঝে তুষার ঝড়ও হবে। ঠিক আছে? আর এবারে এই যে জলবায়ু, এর উপর ভিত্তি করে কিন্তু স্বাভাবিক উদ্ভিদ জন্মাবে। দেখো, এখানে মস, লাইকেন, উইলো
জুনিপার, অলডার ইত্যাদি গাছ কিন্তু হয়ে থাকে। শৈবালও কিন্তু এখানে প্রচুর জন্মায়, যার স্থানীয় নাম কি? তুন্দ্রা। ভেরি গুড। স্বাভাবিক উদ্ভিদের যদি বৈশিষ্ট্য বলি স্টুডেন্ট আমরা, অধিকাংশ উদ্ভিদ কিন্তু শৈবাল ও গুল্ম জাতীয়। অর্থাৎ এখানে কিন্তু যে বড় উচ্চতাযুক্ত গাছ সেইগুলো কিন্তু সৃষ্টি হয় না। তার কারণ বছরের বেশিরভাগ সময় কিন্তু এখানে বরফাকৃত থাকে। তাহলে তোমরা আমাকে বলো যে তুন্দ্রা জলবায়ু অঞ্চল উত্তর আমেরিকার কোথায় কোথায় লক্ষ্য করা যায়? ভেরি গুড। উত্তর আমেরিকার উত্তরাংশ, আলাস্কা, এছাড়া গ্রিনল্যান্ডে, অর্থাৎ এই যে জায়গাটা তুন্দ্রা জলবায়ু লক্ষ্য করা যায়। আচ্ছা, তোমরা একটা প্রশ্নের উত্তর দাও তো স্টুডেন্ট, বলো যে পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি? ভেরি গুড, গ্রিনল্যান্ড, তাই তো? এটাও কিন্তু এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অন্তর্গত। আর তোমরা এটা মাথায় রাখবে, বছরের বেশিরভাগ সময় বরফ থাকায় কিন্তু এটা, এই অঞ্চলটা কিন্তু যে উদ্ভিদ জন্মে সেটা শৈবাল এবং কিন্তু গুল্ম জাতীয়। এখন নেক্সট দেখো, তৈগা জলবায়ু ও সরলবর্গীয় অরণ্য। আচ্ছা, তোমরা ছবিটা কিন্তু স্টুডেন্ট লক্ষ্য করো। দেখো তৈগা জলবায়ু কিন্তু এই যে অংশটা, এই অংশটা কিন্তু তৈগা জলবায়ুর অন্তর্গত। অর্থাৎ দক্ষিণে কিন্তু কানাডার যে ব্রিটিশ কলম্বিয়া, সেখান থেকে কিন্তু, অর্থাৎ এখান থেকে এই অংশটা নিউ ফাউন্ডল্যান্ড অব্দি কিন্তু বিস্তৃত। ঠিক আছে? এখানে কিন্তু ওই তুন্দ্রা জলবায়ুর অঞ্চলের মতোই কিন্তু প্রায় একই রকম। ওখানে 2 মাস থেকে 3 মাস তোমার থাকে গরম, কিন্তু এখানে কিন্তু যে গ্রীষ্মকাল সেটা হচ্ছে 4 মাস থাকে। এছাড়া আহ, এই যে অঞ্চলে গড় যে উষ্ণতা সেটা কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াস, এবং যে বৃষ্টিপাতটা হয় সেটা খুবই কম, প্রায় বছরে 30 থেকে 40 সেন্টিমিটার কিন্তু বৃষ্টিপাত হয়। তোমরা কি বুঝলে তাহলে? জলবায়ুর বৈশিষ্ট্য কি হবে? স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল এবং বৃষ্টিপাত অল্প হয়, এবং শীতকালেও কিন্তু এখানে প্রচুর তুষারপাত ঘটে। আচ্ছা, স্বাভাবিক উদ্ভিদে আসি এবার। দেখো, স্বাভাবিক উদ্ভিদ আসার আগে আমরা যে তৈগা জলবায়ু পড়লাম, এই তৈগা শব্দের অর্থ কি জানো? তৈগা শব্দের অর্থ কিন্তু পাইন গাছের সারিবদ্ধ থাকে, তাকে কিন্তু আমরা বলি তৈগা। অর্থাৎ পাইন গাছ থাকছেই, এর সাথে সাথে কিন্তু ফার, লার্চ যে ইত্যাদি যে সরলবর্গীয় অরণ্য, সে অরণ্য কিন্তু এই তৈগা জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। এই গাছগুলির বৈশিষ্ট্য হলো শঙ্কু আকৃতির এবং গাঢ় সবুজ রঙের হয়, এবং এই গাছগুলির কাঠ কিন্তু বেশ নরম হয়। প্রসঙ্গত বলে রাখি তোমাদের, এই যে তৈগা জলবায়ু এবং যে তুন্দ্রা জলবায়ু যেটা পড়লাম আমরা, এই দুটো কিন্তু বেশিরভাগ এই কানাডিয়ান যে সিল্ড অঞ্চল, সেই সিল্ড অঞ্চলকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে। ঠিক আছে? এবারে 3 নম্বর পয়েন্টে দেখো স্টুডেন্ট। নেক্সট দেখো স্টুডেন্ট, লরেন্সীয় জলবায়ু ও নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য। দেখো ছবিতে তোমরা বুঝতে পারবে অবস্থান, এই অংশটা কিন্তু লরেন্সীয় জলভূমির অন্তর্গত। অর্থাৎ এই যে হ্রদ অঞ্চল রয়েছে এখানে, এই হ্রদ অঞ্চলের ঠিক দক্ষিণ অংশ, এবং এই যে পূর্বের সমস্ত যে উচ্চভূমি, সমগ্র যে উচ্চভূমি, কারণ এখানে রয়েছে কি? অ্যাপ্লিসিয়ান পর্বত, সেই পর্বত অংশ এবং মিসিসিপি মসুরির যে সমতল ভূমিভাগ, সেখানে কিন্তু এই লরেন্সীয় জলভূমি লক্ষ্য করা যায়। ঠিক আছে? যার গড় উষ্ণতা কিন্তু বছরে 18 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এখানে আহ, আবহাওয়াটা কিন্তু মনোরম প্রকৃতির। আচ্ছা, আর এই দক্ষিণ পশ্চিম দিক দিয়ে কিন্তু এক ধরনের বায়ু এখানে প্রবাহিত হয়। ঠিক আছে? যার ফলে কিন্তু এই নাতিশীতোষ্ণ অঞ্চলে কিন্তু প্রায় সারা বছর বৃষ্টিপাত হয়। এবং এই যে পূর্ব দিকে কিন্তু ল্যাব্রাডর স্রোত রয়েছে, এই পূর্ব দিকে ল্যাব্রাডর স্রোতের প্রভাবে কিন্তু উপকূল ভাগ কিন্তু প্রচন্ড ঠান্ডা থাকে শীতকালে, এবং মাঝে মাঝে কিন্তু এই অঞ্চলে বরফও পড়ে। আচ্ছা, এ তো গেল জলবায়ু। এর সাথে যদি স্বাভাবিক উদ্ভিদ আমি ধরি, এই অঞ্চলে কিন্তু বিভিন্ন রকম যে উদ্ভিদ, সেই উদ্ভিদের সমাবেশ ঘটে। তাই এই অঞ্চলকে কিন্তু নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য বলা হয়। যেমন
ওক, ম্যাপল, পাইন, ফার এই জাতীয় কিন্তু সরলবর্গীয় অরণ্য কিন্তু উদ্ভিদ কিন্তু এখানে লক্ষ্য করা যায়। তেমনি আমাদের যে সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, সেই ম্যানগ্রোভ অরণ্যও কিন্তু এই উপকূলবর্তী অঞ্চলে এখানে লক্ষ্য করা যায়। আবার নাতিশীতোষ্ণ পর্ণমোচী ও সরলবর্গীয় যে উদ্ভিদ তাদের একসাথে মিশ্রণ ঘটে বলে কিন্তু এই অঞ্চলকে মিশ্র অরণ্য বলা হয়। তোমরা আমাকে বলো পর্ণমোচী উদ্ভিদ কাকে বলে? বলো। ভেরি গুড। পর্ণমোচী উদ্ভিদ হচ্ছে যে গাছগুলি বছরের একটা নির্দিষ্ট সময়ে তার পাতা ঝরিয়ে ফেলে, তাকে আমরা কি বলবো? পর্ণমোচী উদ্ভিদ। তাহলে বুঝতে পেরেছো তোমরা মিশ্র অরণ্য কেন বলছি? পর্ণমোচী উদ্ভিদ, সরলবর্গীয় উদ্ভিদ এবং ম্যানগ্রোভ অরণ্যও কিন্তু এই অংশে লক্ষ্য করা যায়, তাই একে বলা হয় নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য। নেক্সট দেখো, শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় ও নাতিশীতোষ্ণ তৃণভূমি। দেখো স্টুডেন্ট, ছবিতে মহাদেশের কিন্তু মধ্যভাগে অর্থাৎ এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা কিন্তু শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু অন্তর্গত। তাহলে এই যে অঞ্চলটা, এর এদিকে রয়েছে কিন্তু রকি পর্বত এবং এর এদিকে রয়েছে কিন্তু বৃহৎ হ্রদ অঞ্চল। ঠিক আছে? তাহলে কিন্তু এই যে বৃহৎ হ্রদ অঞ্চল, সেটা কিন্তু লরেন্সীয় জলবায়ু, যেটা আগে পড়লাম আমরা, আর এটা এখন শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু। এই দুটো জলবায়ু কিন্তু হ্রদ অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়। দেখো চারিদিকে কিন্তু বিভিন্ন জলবায়ু অঞ্চল রয়েছে, তাই না? সমুদ্রের প্রভাব কিন্তু নেই, অর্থাৎ এই অংশটা কিন্তু মহাদেশের একেবারে মাঝখানে অবস্থান করার জন্য এখানে সমুদ্রের প্রভাব আর সমুদ্রের স্রোত তেমন ভাবে আসতে পারে না। ফলে এই অঞ্চলটা কিন্তু যথেষ্ট উষ্ণ। যেমন তোমার গ্রীষ্মকালে গড় তাপমাত্রা কিন্তু থাকে 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি। আবার শীতকালে কিন্তু এই অঞ্চলটা আবার তাপমাত্রা হিমাঙ্কের নিচেও নেমে যায়। যদি আমরা গড় বৃষ্টিপাতের কথা বলি এই অঞ্চলে, সেটা কিন্তু 50 সেমির মতো। ঠিক আছে? আর এই অঞ্চলে মানে প্রসঙ্গত তোমাদের বলে রাখি, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা কিন্তু বেশিরভাগ অংশ পেইরি তৃণভূমি অঞ্চলের মধ্যে পড়ছে। ফলে এখানে কিন্তু তৃণজাতীয় উদ্ভিদ প্রচুর জন্মায়, আলফা আলফা, চাপড়া প্রভৃতি তৃণজাতীয় উদ্ভিদ জন্মায়। আর যেখানে একটু বেশি জল পাওয়া যায়, সেখানে কিন্তু উইলো, বার্চ ইত্যাদি গাছ কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে তোমরা মনে রাখবে, এই যে শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় অঞ্চল, এই অঞ্চলে কিন্তু প্রধান উদ্ভিদ কিন্তু তৃণজাতীয়। ঠিক আছে? আচ্ছা, এবার 5 নম্বর পয়েন্ট দেখো। নেক্সট, ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু ও ক্রান্তীয় আর্দ্র অরণ্য কোথায় দেখা যায়? ছবিটা লক্ষ্য করো তোমরা। এই যে মধ্য যে আমেরিকা, সেই মধ্য আমেরিকার দেশগুলিতে কিন্তু এই জলবায়ু লক্ষ্য করা যায়। অর্থাৎ এই যে অংশটা দেখো, অর্থাৎ কোস্টারিকা, পানামা, ক্যারিবিয়ান সাগর যে দ্বীপপুঞ্জগুলো রয়েছে, সেই অংশে কিন্তু এই জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। দেখো তোমরা পয়েন্টটা দেখো, ক্রান্তীয় উষ্ণ আর্দ্র, যে আর্দ্র কথাটা রয়েছে, আর্দ্র কথা আমি কখন বলবো? কোনো জায়গায় আর্দ্র আমি কখন বলবো, কেউ বলো আমাকে। ভেরি গুড, খুব ভালো বলেছে ও। বলেছে যেখানে বৃষ্টিপাত বেশি হয়। হ্যাঁ ঠিকই, যেখানে বছরে প্রায় বেশিরভাগ সময় বৃষ্টিপাত হয়, সেখানে কিন্তু জলবায়ু কেমন হয়? আর্দ্র প্রকৃতির। তাই তো? আর এই যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ রয়েছে, এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও কিন্তু মাঝে মাঝে ক্রান্তীয় ঘূর্ণিঝড় দেখা যায়, যার অপর নাম কি? হ্যারিকেন। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু গড় বৃষ্টিপাতের পরিমাণ তোমরা মনে রাখবে, 150 থেকে 200 সেন্টিমিটার গড় বৃষ্টিপাত হয় এবং এখানে বছরে গড় উষ্ণতা থাকে প্রায় 23 ডিগ্রি সেলসিয়াসের মতো। এর সাথে সাথে যদি আমি স্বাভাবিক উদ্ভিদের কথা বলি, যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়, তাহলে এখানে কি ধরনের উদ্ভিদ জন্মাবে? ভেরি গুড, চিরসবুজ। বৃষ্টিপাত বেশি হওয়ার জন্য এখানে চিরসবুজ উদ্ভিদ জন্মাচ্ছে, অর্থাৎ বছরের বেশিরভাগ সময় কিন্তু গাছের পাতাগুলো সবুজ থাকছে, যার মধ্যে মেহগিনি, পাম, রবার, কোকো প্রভৃতি উদ্ভিদ কিন্তু এখানে জন্মায়। আর এই উদ্ভিদগুলির বৈশিষ্ট্য যদি বলি আমি, এই উদ্ভিদগুলি কিন্তু খুব ঘন ঘন জন্মায় এবং এই উদ্ভিদের যে কাঠ,
এই কাঠগুলো কিন্তু খুব শক্ত প্রকৃতির হয়। আর এই যে উদ্ভিদগুলো এত ঘন ঘন জন্মায় তার ফলে কিন্তু একটা চাঁদোয়া সৃষ্টি করে। চাঁদোয়া কি স্টুডেন্ট? চাঁদোয়াটা হচ্ছে যখন গাছগুলি ঘন ঘনভাবে অবস্থান করবে, ফলে পাতাগুলো এমন গায়ে গায়ে থাকবে, যার ফলে সূর্যের যে আলো, সেই সূর্যের আলো সেই পাতা ভেদ করে কিন্তু মাটিতে সহজে পড়ে না। ফলে একটা উপরে একটা চাঁদোয়া বা শেড মতো তৈরি করে গাছ। একে আমরা কি বলবো? বৃহৎ চাঁদোয়া। তাহলে এটা গেল ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু। আর্দ্র শব্দ অর্থ কিন্তু প্রচুর বৃষ্টিপাত। তাই তোমরা মনে রাখবে এখানে কিন্তু বছরে বেশিরভাগ সময় বৃষ্টিপাত হয়। তার ফলে চিরহরিত অরণ্য কিন্তু এখানে লক্ষ্য করা যায়। এরপরে দেখো 6 নম্বর পয়েন্টটা। 6 নম্বর পয়েন্ট দেখো স্টুডেন্ট, ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ভূমধ্যসাগরীয় অরণ্য। দেখো, তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে এই মহাদেশের কিন্তু দক্ষিণ পশ্চিম অংশের ক্যালিফোর্নিয়া উপকূল অঞ্চলে কিন্তু এই জলবায়ু লক্ষ্য করা যায়। অর্থাৎ তোমরা ছবিটা লক্ষ্য করো, এই যে উপকূল বরাবর যে এই অঞ্চলটা কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এখানে কিন্তু গড় বার্ষিক উষ্ণতা থাকে প্রায় 23 ডিগ্রি এবং বৃষ্টিপাত হয় কিন্তু 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দেখো, এখানে বৃষ্টিপাতটা কিন্তু একটু অন্যরকম ভাবে হয়। তার কারণ এই যে দক্ষিণ এবং পশ্চিম, এই দক্ষিণ পশ্চিম সামুদ্রিক বায়ু, পশ্চিমা বায়ুর প্রভাবে কিন্তু এই অঞ্চলটাতে মাঝে মাঝে বৃষ্টিপাত হয়। তার পরিমাণও তোমাদের আমি বললাম, 40 থেকে 45। অর্থাৎ স্টুডেন্ট, বছরে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু এই অঞ্চলটা রোদ ঝলমলে এবং পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যায়। এই কারণে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে হলিউড বা যে চিত্রশিল্প, এই চিত্রশিল্প কিন্তু এখানে বিখ্যাত। তোমরা অবশ্যই নাম শুনেছো হলিউড। এই হলিউড কিন্তু কি হয়, সেখানে সিনেমা তৈরি হয়, ইংলিশ সিনেমা। সেটা কিন্তু এই আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঞ্চলে কিন্তু লক্ষ্য করা যায়। এখানে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কিন্তু গড়ে উঠেছে এই ক্যালিফোর্নিয়া অঞ্চল। তার একটাই কারণ, এখানকার আবহাওয়া খুবই সুন্দর, মনোরম, রোদ ঝলমলে আকাশ থাকে। তাই এখানে কিন্তু আহ, বছরের বেশিরভাগ সময় কিন্তু সামুদ্রিক স্রোতের প্রভাবে কিন্তু আবহাওয়াটা সমভাবাপন্ন প্রকৃতির হয়। অর্থাৎ যদি আমি বলি যে জলবায়ু কেমন এখানকার, এখানকার জলবায়ু কিন্তু সমভাবাপন্ন এবং রোদ ঝলমলে। আচ্ছা, এটা গেল জলবায়ু সম্পর্কে। এবারে যদি আমি বলি যে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের উদ্ভিদ সম্পর্কে। দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কিন্তু ঝোপঝাড় জাতীয় এবং চিরসবুজ অরণ্য দুটোই কিন্তু প্রায় লক্ষ্য করা যায়। যেমন অলিভ, জলপাই, কর, আঙ্গুর, কমলালেবু ফলের কিন্তু গাছ এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। এছাড়া এই গাছগুলি যদি আমি বৈশিষ্ট্য বলি, গাছগুলির পাতা এবং কাণ্ড কিন্তু পুরোপুরি মোমের আবরণ দ্বারা ঢাকা থাকে। তাহলে আমরা কি জানলাম? যে উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম এবং দক্ষিণের যে ক্যালিফোর্নিয়া উপকূল, এই ক্যালিফোর্নিয়া উপকূলে কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায় এবং এখানে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প গড়ে উঠেছে, যার নাম কিন্তু হলিউড। তাই তো? আচ্ছা, তোমরা আমাকে কেউ বলো, আমাদের যে এই ভারতবর্ষে যে মুম্বাইতে সব থেকে বেশি সিনেমা শিল্প গড়ে উঠেছে ওখানে, তাহলে সেই অঞ্চলকে কি নামে বলা হয়? এই হলিউডের নামকরণের মতোই কিন্তু অন্য একটা নামে ডাকা হয়। কি নাম বলো তো? ভেরি গুড, বলিউড। বোম্বাইয়ের নাম অনুসারে কি হয়েছে? বলিউড, তাই তো? আচ্ছা, এবারে স্টুডেন্ট নেক্সট অন দেখো, যেটা এই উত্তর আমেরিকার জলবায়ু অঞ্চলের শেষ ভাগ। দেখো স্টুডেন্ট, যে উত্তর আমেরিকার জলবায়ুর যে শ্রেণীবিভাগের লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে 7 নম্বর। দেখো, উষ্ণ মরু জলবায়ু ও মরু উদ্ভিদ। দেখো স্টুডেন্ট, তোমরা ছবিতে এই অংশটা কিন্তু উষ্ণ মরু জলবায়ু ও মরু উদ্ভিদ লক্ষ্য করা যায়, যেটা তোমার পশ্চিমে ক্যালিফোর্নিয়া থেকে পূর্বে মেক্সিকো পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এখান থেকে এই অংশটা কিন্তু হচ্ছে এই উষ্ণ মরু জলবায়ু অঞ্চল। এই জলবায়ু অঞ্চলে গড় বৃষ্টিপাত কিন্তু 25
সেন্টিমিটার এবং গড় উষ্ণতা কিন্তু 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গ্রীষ্মকাল কিন্তু এখানে বেশিরভাগ সময় ধরে থাকছে দীর্ঘস্থায়ী। যেহেতু এখানে বৃষ্টিপাত 25 সেলসিয়াসের কম, তাই কিন্তু এখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মরুভূমির সৃষ্টি হয়েছে। আর এই মরুভূমির নাম কিন্তু সোনেরান মরুভূমি। তাহলে এই মরুভূমি অঞ্চলে যে উদ্ভিদ জন্মাবে, সেগুলো কি উদ্ভিদ জন্মাবে তোমরাই বলো আমাকে। মরু অঞ্চলে কি উদ্ভিদ জন্মায়? ভেরি গুড, ঝোপঝাড়, বাবলা, ফণিমনসা, তাই তো? আচ্ছা, দেখো এই যে মরুভূমি অঞ্চল, এই মরু অঞ্চলে বাবলা, ফণিমনসা, জৌসা প্রভৃতি উদ্ভিদ কিন্তু এখানে জন্মায় এবং বৃষ্টিপাতের অভাবে কিন্তু অধিকাংশ গাছ ঝোপ ও গুল্ম জাতীয় হয়। শুষ্ক ঋতুতে এই গাছের পাতাগুলো কিন্তু কাঁটায় পরিণত হয়। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে কিন্তু সামগ্রিকভাবে কিন্তু আমরা আজকে উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে জানলাম। তাহলে তোমরা আমাকে বলো যে উত্তর আমেরিকা মহাদেশের বেশিরভাগ সময় বা 8 থেকে 9 মাস ঠান্ডা থাকে কোন জলবায়ু অঞ্চলে? ভেরি গুড, তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। আচ্ছা, তোমরা আমাকে আরো একটা কোশ্চেনের উত্তর দাও যে গ্রিনল্যান্ড যে দ্বীপ, সেটা কোন জলবায়ুর অন্তর্গত? তুন্দ্রা জলবায়ু অন্তর্গত। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমাকে বলো এবার যে উত্তর আমেরিকার যে শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প, সেটা কোথায় গড়ে উঠেছে? ক্যালিফোর্নিয়া। কেন গড়ে উঠেছে? ভেরি গুড, পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া, মনোরম ওয়েদার ইত্যাদির জন্য কিন্তু ওই ক্যালিফোর্নিয়া অঞ্চলে কিন্তু হলিউড গড়ে উঠেছে। ঠিক আছে, তাহলে সামগ্রিকভাবে কিন্তু আমরা স্টুডেন্ট স্বাভাবিক উদ্ভিদ এবং আহ, জলবায়ু শেষ করলাম এবং এই উত্তর আমেরিকার যে স্বাভাবিক উদ্ভিদ এবং জলবায়ু, একে কিন্তু আমরা প্রধান 7টি ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, এরপরে আমরা কিন্তু একটু পড়বো পেইরি তৃণভূমি অঞ্চল সম্পর্কে। দেখো তোমরা লক্ষ্য রাখো, দেখো স্টুডেন্ট, পেইরি তৃণভূমি অঞ্চল সম্পর্কে কিন্তু আমরা একটু জানবো। প্রথমে আমরা বলবো এর অবস্থান সম্পর্কে। স্টুডেন্ট, যখন আমি তোমাদের জলবায়ু পড়ালাম, তখন কিন্তু একটা ভাগ আমি তোমাদের উল্লেখ করেছিলাম। সেই ভাগে কিন্তু পেইরি তৃণভূমি অঞ্চল লক্ষ্য করা যায়। কেউ বলো আমাকে সেটা কোন অঞ্চল, কোন জলবায়ু অঞ্চল? ভেরি গুড, শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু, তাই তো? অর্থাৎ এই যে অংশটা দেখো, এই সমগ্র অঞ্চল কিন্তু পেইরি তৃণভূমি অঞ্চল নামে পরিচিত। অর্থাৎ উত্তর আমেরিকা মহাদেশের যে মধ্যভাগ, সেই মধ্যভাগ অঞ্চল কিন্তু এই তৃণভূমি অঞ্চলের অন্তর্গত। দেখো, এই তৃণভূমি অঞ্চল কিন্তু শীতকালে কিন্তু বরফাকৃত থাকে বা হিমাঙ্কের নিচে থাকার ফলে এখানে বরফ পড়ে এবং যখন শীতটা চলে যায় বা বসন্তটা আসে, সেই বসন্তটা আসার সময় কিন্তু এখানে এক ধরনের উষ্ণ বায়ু কিন্তু প্রবাহিত হয়। কি বায়ু বলো? আমি জলবায়ু নিয়ন্ত্রক পড়ানোর সময় বলেছিলাম এক ধরনের উষ্ণ বায়ু মধ্যভাগে প্রবাহিত হয়। ভেরি গুড, চিনুক, তাই তো? দেখো, এই চিনুক বায়ু প্রবাহের প্রভাবে এই যে হিমাঙ্কের যে যে অংশগুলো নেমে যাচ্ছে, বরফ হচ্ছে, সেই বরফ কিন্তু খুব দ্রুত গলে যায় এবং এই চিনুকের ফলে বরফ গলে গিয়ে কিন্তু যে স্থানটা, সেই স্থানটায় কিন্তু প্রচুর তৃণভূমি এবং প্রচুর পরিমাণে কিন্তু ভুট্টা জন্মায়। দেখো, এই তৃণভূমি বিস্তীর্ণ তৃণভূমিতে হে, ক্লোভার, আলফা আলফা তৃণ ও ভুট্টা কিন্তু জন্মায়। এছাড়া এই অংশে কিন্তু তৃণভূমি জন্মাবার কারণে পশুচারণ ক্ষেত্র হিসেবে কিন্তু বিখ্যাত। কারণ আমরা সকলেই জানি পশু বা গরু, ছাগল ইত্যাদি, যে ভেড়া, এগুলো তৃণজাতীয় উদ্ভিদ খায়। ফলে এখানে প্রচুর তৃণ জন্মায় বলে কিন্তু এখানে তোমার পশুদের খাদ্যের কোনো অভাব হয় না এবং এখানে কিন্তু দুগ্ধজাত শিল্প পৃথিবীর বিখ্যাত একটা শিল্প। এই দুগ্ধজাত শিল্প কিন্তু আহ, তৈরি করার জন্য বা প্রস্তুত করার জন্য এখানে প্রচুর কারখানা, এছাড়া হিমঘরও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে রয়েছে। এই কারণগুলির জন্য কিন্তু এই অঞ্চলের দুগ্ধ শিল্প খুবই উন্নত। আচ্ছা,
এছাড়া এই পেরি তৃণভূমি অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়। ঠিক আছে, দেখো এই পেরি তৃণভূমি অঞ্চলকে কিন্তু পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। কেন বলা হয় সেটা আমরা কিন্তু পরের স্লাইডে জানবো। পৃথিবীর রুটির ঝুড়ি, দেখো স্টুডেন্ট, পেরি তৃণভূমি অঞ্চলকে কিন্তু পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। কেন বলা হয় সেটা একটু আমরা জানবো। তোমাদের মনে আসতেই পারে পৃথিবীর রুটির ঝুড়ি কেন বলা হচ্ছে। দেখো এই সমগ্র পেরি তৃণভূমি অঞ্চল জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে গম চাষ করা হয়। দেখো শীতকালে আমি একটু আগেই বললাম যে শীতকালে যখন বরফ পড়ে, আস্তে আস্তে যখন বসন্তকাল আসে তখন উষ্ণ উষ্ণ চিনুক বায়ুর প্রভাবে কিন্তু এই যে অঞ্চলটাতে বরফটা গলে গিয়ে কিন্তু যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তৃণভূমি এবং গম বলয় কিন্তু সৃষ্টি হয়, অর্থাৎ ওই অঞ্চলটাতে কিন্তু প্রচুর পরিমাণে গম চাষ করা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্র রয়েছে, সেই আমেরিকা যুক্তরাষ্ট্র রাজ্যের ডাকোটা রাজ্য বলে একটা রাজ্য রয়েছে, ডাকোটা। সেই ডাকোটা রাজ্যে কিন্তু সমগ্র আমেরিকা রাষ্ট্রের মধ্যে সব থেকে বেশি গম উৎপন্ন করা হয়। তাহলে স্টুডেন্ট, যদি পরীক্ষায় তোমাদের কোশ্চেন করে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে কোন অঞ্চলে সব থেকে বেশি গম উৎপন্ন হয়, কি বলবে তোমরা? ভেরি গুড, ডাকোটা রাজ্য, তাই তো? আচ্ছা, দেখো বসন্তকালীন গম বলয়ের দক্ষিণে শীতকালে কিন্তু এই অঞ্চলে তোমার এই গম চাষটা খুব ভালো হয়। এছাড়া বছরের বেশিরভাগ সময় জুড়েই কিন্তু এই অঞ্চলে গম চাষ করা হয়। সমগ্র অঞ্চলটিতে বিভিন্ন ঋতুতে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয় বলে এই অঞ্চলটাকে, অর্থাৎ এই পেরি তৃণভূমি অঞ্চলটিকে কিন্তু পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। আচ্ছা স্টুডেন্ট, তোমরা বলো যে রুটি কি দিয়ে তৈরি হয়? আটা দিয়ে, ময়দা দিয়ে। সেটা কোথা থেকে আসে আটা ময়দা? গম ভাঙিয়ে, তাই তো? তাই কিন্তু এই গম থেকে রুটি হয়, সেটা আমরা খাই। তাই এই যে গম এত বেশি উৎপন্ন হয় এই অঞ্চলে, মানে পৃথিবীর সব থেকে বেশি গম মনে হয় এই অঞ্চলেই উৎপন্ন হয়। তাই এই অঞ্চলকে বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি। আর একটা কথা স্টুডেন্ট তোমরা মনে রাখবে যে এই অঞ্চল কিন্তু আহ, পশুচারণ ক্ষেত্রের জন্য কিন্তু বিখ্যাত। কেন? যেহেতু প্রচুর পরিমাণে তৃণ জন্মায়, ফলে এখানে আহ, গবাদি পশু, এছাড়া যে অন্যান্য যে জীবজন্তু রয়েছে যারা তৃণ খেয়ে বড় হয়, তারা কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে। গবাদি পশু বেশি হওয়ার জন্য এখানে কিন্তু দুগ্ধ শিল্প, মাংস শিল্প ইত্যাদির জন্য কিন্তু বিখ্যাত। তোমরা একটা কথা শুনেছো, পৃথিবীর কসাইখানা কাকে বলা হয়? শুনেছো, কাকে বলা হয়? শিকাগো শহরকে, তাই তো? যেখানে স্বামী বিবেকানন্দ ধর্ম সম্মেলন করেছিলেন। সেই শিকাগো শহর কিন্তু মাংস জন্য কিন্তু বিখ্যাত। প্রচুর পরিমাণে গবাদি পশুর মাংস কিন্তু সেখানে উৎপন্ন হয়। তাই কিন্তু চিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয়, যেটা এই পেরি তৃণভূমি অঞ্চলের মধ্যেই পড়ছে। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে আজকে কিন্তু আমরা সামগ্রিকভাবে উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ু সাথে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্কটা পড়লাম, এবং সাথে পেরি তৃণভূমি অঞ্চল সম্পর্কেও কিন্তু জানলাম। এরপরে স্টুডেন্ট, আমরা কানাডীয় শিল্ড অঞ্চল এবং যে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল সেই সম্পর্কে কিন্তু জানবো, সেটা পরের ক্লাসে, নতুন একটা ক্লাসে তোমাদের সাথে সেটা আমি আলোচনা করব। আজকের মতো ক্লাস এই পর্যন্ত। এবারে তোমাদের পরীক্ষার জন্য কতকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তৈরি করেছি, সেই প্রশ্নগুলো তোমরা দেখো এবং উত্তর বলার চেষ্টা করো। ঠিক আছে? কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো স্টুডেন্ট, তোমরা কিন্তু এগুলো খাতাতেও নোট ডাউন করতে পারো। প্রথম কোশ্চেনে আসি, উত্তর আমেরিকা মহাদেশের অধিকাংশ কোন জলবায়ুর অন্তর্গত? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বলো। উত্তর আমেরিকার মহাদেশটির জলবায়ু, আমরা অক্ষাংশ পড়েছিলাম যে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে উত্তর আমেরিকার বেশিরভাগ অংশ রয়েছে। তাই সেখানে কিন্তু ভেরি গুড, নাতিশীতোষ্ণ জলবায়ু কিন্তু লক্ষ্য করা যায় বেশি, তাই তো? আচ্ছা, 2 নম্বর দেখো, মিশ্র অরণ্য কাকে বলে? মিশ্র অরণ্য কাকে বলে, কেউ বলো আমাকে।
যেখানে অনেক রকম উদ্ভিদ জন্মায়, তাই তো? যেমন সরলবর্গীয় উদ্ভিদ কিংবা পর্ণমোচী উদ্ভিদ, এছাড়া মাঝে মাঝে ম্যানগ্রোভ বর্ণও লক্ষ্য করা যায়। তাহলে এই সমস্ত রকম উদ্ভিদ যখন জন্মগ্রহণ করছে, তখন সেই অঞ্চলকে কি বলবো আমরা? মিশ্র অরণ্য। ঠিক আছে? বৃহৎ চাঁদোয়া কি? বলো কেউ আমাকে। ভেরি গুড। গাছগুলির পাতা এমন ভাবে থাকে কাছাকাছি যাতে সূর্যের আলো মাটিতে প্রবেশ করতে পারে না। মনে হয় যেন এটা উপরে চাঁদোয়া রয়েছে, তাই তো? আচ্ছা, ভেরি গুড। দেখো, 4 নম্বর প্রশ্নটা, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কি কি স্বাভাবিক উদ্ভিদ লক্ষ্য করা যায়? বলো কেউ আমাকে, কি কি স্বাভাবিক উদ্ভিদ লক্ষ্য করা যায়? জলপাই ও কমলা লেবু, তাই তো? ভেরি গুড। আচ্ছা, 6 নম্বর দেখো স্টুডেন্ট, যে আমেরিকা যুক্তরাষ্ট্রে সর্বাধিক গম উৎপন্ন হয় কোন রাজ্যে? একটু আগে আমি বললাম, এটা তোমাদের বলতেই হবে। বলো। আমেরিকা যুক্তরাষ্ট্রে সর্বাধিক গম উৎপন্ন হয় কিন্তু ডাকোটা রাজ্যে, তাই না? পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় পেরিথিনীয় অঞ্চলকে। এই পেরিথিনীয় অঞ্চলের মধ্যেই পড়ছে এই ডাকোটা রাজ্য, যেখানে পৃথিবীর সর্বাধিক গম উৎপন্ন হয়ে থাকে। দেখো, 7 নম্বর প্রশ্নটা, কোন স্রোতের প্রভাবে উত্তর আমেরিকার উত্তর পূর্ব উপকূল ভাগ বছরের বেশিরভাগ সময় বরফাবৃত থাকে? অর্থাৎ উত্তর আমেরিকা মহাদেশের একেবারে উপরের দিকে, উত্তর দিকে কোন স্রোতের প্রভাবে? বলো। ভেরি গুড। ল্যাব্রাডার স্রোত। তাহলে ল্যাব্রাডার স্রোতের প্রভাবে কিন্তু আহ, বছরের বেশিরভাগ সময় এই উত্তর দিকের অংশটা বরফাবৃত থাকে, যার মধ্যে পৃথিবীর বৃহত্তম দ্বীপ নাম কি? গ্রিনল্যান্ড। সেটাও কিন্তু এখানে অবস্থান করছে। আচ্ছা, নরম কাঠের অরণ্য কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? বলো। নরম কাঠের অরণ্য। ভেরি গুড, তৈগা জলবায়ু অঞ্চলে। অর্থাৎ যেখানে পাইন, ফার এইসব গাছ জন্মায়, তাই তো? এবং এই নরম কাঠের জন্য কিন্তু এই অঞ্চলটা, বা এই যে তৈগা জলবায়ু অঞ্চলটা, এটা কিন্তু কাষ্ঠ শিল্পে বা কাঠ ও কাগজ জাতীয় শিল্পে কিন্তু খুব উন্নত। ঠিক আছে? তাহলে স্টুডেন্ট, সামগ্রিকভাবে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি তোমাদের উত্তর আমেরিকার যে হ্রদ অঞ্চল এবং যে কানাডীয় শিল্ড অঞ্চল, সেই সম্পর্কে কিন্তু তোমাদের আমি ক্লাস নেব। ঠিক আছে? আজকের জন্য তাহলে এইটুকুই। সকলে খুব ভালো থেকো। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ক্লাস।